আমার একটা ছোট ভাই ছিল, সে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে আমাকে প্রায় বলতো, আপু, আমি তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে এসব কথা শুনে আমি বলেছিলাম, এ হয় না। তারপর একদিন রাতে হোটেলে নিয়ে যা করেছিলা, তা যদি জানতে চান তাহলে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম সুমাইজা, বাবা মায়ের আদরে একমাত্র মেয়ে। আমি আমার পরিবারে 2 ভাই 1 বোন। আমার বড় ভাইয়ের নাম আবুল আর ছোট ভাইয়ের নাম শিমুল। আমি কলেজে 2nd ইয়ারে পড়ি। আমার বয়স 20 বছর। আমার লাইফ আর 10টা মেয়ের মতো স্বাভাবিক না। অনেকেই বাজে মন্তব্য করতে পারেন, কিভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি কলেজের 1st ইয়ারে পড়ি। আমার ছোট ভাই শিমুল মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। শিমুলকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম। শিমুলকে আমি বোকা ভাবতাম, কারণ ও সবসময় বোকা হয়ে থাকত। আমরা 2 জন একই রুমে থাকি। শিমুল ভূতের গল্প পছন্দ করে। শিমুল যখন ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতাম। শিমুল ভূত এবং ভূতের গল্প ভয় পায়। শিমুলকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেত, কিন্তু তারপরেও গল্পগুলো শুনত। কলেজে ওঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। কলেজের ছেলেগুলো সবসময় আমার পেছনে লেগে থাকত। আমি কাউকে পাত্তা দিতাম না, কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত। আমার উচিত আমার পরিবারের সম্মানটা ধরে রাখা। একদিন শিমুল কোনো এক ভূতের ছবি দেখে, মোবাইলে মুভি দেখে ও ভীষণ ভয় পায়। এতটা ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমাই। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে, কিছুতেই একা ঘুম যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসব। অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম শিমুল ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে ওর বিছানা ছেড়ে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে। আমি দৌড়ে নিজের বিছানা ছেড়ে ওর কাছে গেলাম। ও ভয় চিৎকার করছে। আমি শিমুলকে বললাম, কি হয়েছে তোর? শিমুল বলল, আপু, তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন? আমি একা একা থাকতে ভয় পাই, তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই। ও কান্না করা শুরু করছে। আমি শিমুলকে সান্ত্বনা দিয়ে বললাম, লক্ষ্মী ভাই আমার, তুই আর কাঁদিস না। আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি। সত্যি বলছো আপু? কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো? হ্যাঁ, সত্যি বলছি। আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে, এটা আমি চাই না। আমি বুঝতে পারলাম ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না। শিমুলের পাশে শুয়ে পড়লাম। শিমুল কিছুক্ষণ পরে ও চিৎকার মেরে উঠল। আমি বললাম, কি হয়েছে শিমুল? শিমুল বলল, আপু, আমি ভূতের স্বপ্ন দেখেছি। শিমুল তখন ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি তো তোর পাশে আছি। শিমুলকে আমি যতখানি বোকা ভেবেছিলাম, আসলে সে ততখানি বোকা না। এখন থেকে প্রতি রাতে শিমুল আমার রুমে ঘুমায়। একদিন রাতে শিমুল আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। ও আমাকে বলল, আপু, তুমি অনেক সুন্দর। আপু, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বোকা, তুই এসব কি বলছিস? আমরা বিয়ে করতে পারবো না। কেন আমরা বিয়ে করতে পারবো না? আমি বললাম, কারণ আমরা ভাই বোন। শিমুল জিজ্ঞেস করল, ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবে না? আমি বললাম, যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না। ধর্মে নিষেধ আছে, না মানলে পাপ হয়। শিমুল বলল, নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল। শিমুলের কথা শুনে চমকে উঠি। শিমুলকে জিজ্ঞেস করি, কে ওকে বলেছে এসব? শিমুল বলল, ওকে কেউ বলেনি, ও নিজে অন্য একজনের কাছ থেকে জেনেছে। শিমুল আমায় বলল, আপু, যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইবো। আমি বলেছিলাম, কি চাইবি বল, আমার কাছে থাকলে অবশ্যই তোকে দিব। শিমুল বলল, আপু, আছে তোমার কাছে, তুমি প্রমিস করো দিবে। আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আপু, আরও একটি কথা বলতে চাই তোমায়। তুমি কি জানো আবুল ভাই প্রতিদিন রাতে মায়ের ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো? আমি শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্তবোধ লাগছে। আমি শিমুলকে বললাম, আবুল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো? তখন ও যা বলল, আপু, বাবা মায়ের সাথে যা করে দাও তা করে। আমি বললাম, তুই কিভাবে দেখলি? আমি আপুকে বললাম, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না, কারণ ও ছোট, আমার সাথে কখনো মিথ্যা বলেনি। কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আজ বাবা বাড়ি নেই। শিমুলকে বললাম, আজ বাবা বাড়ি নেই। আজও আবুল দাদা মায়ের ঘরে গিয়েছে কিনা? শিমুল বলল, ও আবুল দাদাকে মার ঘরে ঢুকতে দেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম, আবুল মায়ের ঘরে গিয়ে কি করে।
তার রহস্য জানতে হবে। আবুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে লক করা। আমি কি জানালার দিয়ে চোখ রাখলাম। এই দৃশ্য দেখার পর শিমুলের কথা শতভাগ বিশ্বাস করলাম। শিমুল আমাকে বলল, মা আর দাদা এই ঘরে কি করে? আপু আপু তখন রাগান্বিত হয়ে বলল, কি করে সেটা আমার মুখ দিয়ে বলতে হবে নাকি? তুই দেখিসনি? তুই কি অন্ধ নাকি? আমি আপুকে বললাম। আপু তুমি আমার সাথে রাগ করছো কেন? আমি আবার কি করলাম? আপু, কাল বাবা আসলে আমি বাবাকে বলে দিব মা আর দাদার কথা। বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে, আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে। আমাকে এই পরিবার বাঁচাতে হবে। আমি শিমুলকে ঘরে নিয়ে আসলাম। শিমুলকে বললাম, আমাদের পরিবার একটা সম্মানিত পরিবার। আমাদের ঘরের কথা বাহিরের মানুষ জানলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপু, আমি বাবাকে কিছু বলবো না, শুধু তুমি যদি আমার একটা কথা রাখো, আমি আমার পরিবারকে বাঁচাতে। আমি শিমুলকে বললাম, তুই বল তোর মনের কথা। আমি রাখবো। শিমুল তখন আমার জিজ্ঞেস করলো, সবাই পারলে আমরা কেন পারবো না? কি করতে হবে সেটা বলবি তো? আমি বললাম, আপু তোমার কাছে একটা রাত ধার চাই। তুমি কি দিবে? আপু বলল, রাতে আবার কি করবি? যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেল। আমার ছোট ভাই তখন বলল, আপু দাদা আর মা যা করে আমরা তাই করব। শিমুল, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস? আমি আপুকে বললাম। তুমি আমার কথা রাখবে কি সেটা বলো। আমি বললাম, নিয়ম নেই। শিমুল জানতে চাইল, নিয়ম কারা বানায়? আমি বললাম, বড়রা। শিমুল বলল, বাবা সবার বড়। শিমুল বাবাকে বলে নিয়ম বানাবে। শিমুলকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে, কিন্তু শিমুলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। আমি ভাবলাম, শিমুল খুব বড় নয়, তবে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তাছাড়া ও বোকা, মানসম্মান বিষয়ে তার কোনো জ্ঞান নেই। আমি বললাম, আমি যদি শিমুলের কথা রাখি তাহলে ওকে চুপ রাখা যাবে, মা আর দাদার ঘটনা বলা যাবে না। আমি বললাম, শিমুল তোর কথায় আমি রাজি, তবে একটা শর্ত আছে। শিমুল বলল, কি শর্ত? আপু, আগামী মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাব চট্টগ্রাম, আর যেদিন আমরা চট্টগ্রাম যাব সেদিন তোর ইচ্ছা পূরণ করব। আমি বললাম, ঠিক আছে, আমি সেই অপেক্ষা রইলাম। 1 মাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে, তাই আমাদের সবাইকে জানিয়ে দিলেন। আমি বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে। আজকের মতো আমি খুশি কোনোদিন হয়নি। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চট্টগ্রামের এক হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠলাম। শুধু 2টো রুম ভাড়া নিতে পারলেন বাবা, আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন, আর আমাদের 3 ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন। আমরা সারাদিন চট্টগ্রামের দর্শনীয় স্থান ঘুরলাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। রুমে 2টো ডাবল বেড ছিল, একটাতে আমি শুলাম আর অন্যটাতে শিমুল আর আবুল দাদা। আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুতেই চোখে ঘুম চলে এলো। আবুল দাদা ঘুমিয়ে গেছে, আমারও ঘুম ধরেছে। এমন সময় শিমুল আমার কাছে চলে এলো। আমি কোথায় শোবো? আমার তো আবার ভূতেরে ভয় লাগে। আমি বললাম, তাহলে আমার পাশে এসে ঘুমাতে। বাইরে বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল। আমি আর শিমুল এক বেডে শুয়ে পড়লাম। রাত যখন গভীর হলো, আমি আপুকে কানে কানে বললাম, আপু আমার কথাটা মনে আছে তো? আপু বলল, মনে আছে। আপু বলল, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আপুকে বললাম, আপু ঘুমালে হবে? তাহলে তুমি যে আমায় কথা দিয়েছিলে তার কি হবে? আপু বলল, শোনো, আজ তো পাশের বেডে আবুল দাদা শুয়ে আছে, বড় ভাই যদি জেগে যায় তাহলে সমস্যা হবে। আমি আপুকে বললাম, তাহলে এখন কি উপায়? আপু বলল, তুই চিন্তা করিস না, কাল এর একটা ব্যবস্থা করব। আপু, কাল কি ব্যবস্থা করবে? আজ পারলে না, এখন তুমি বলছো কাল পারবে। আমি তোরে কথা দিলাম, তুই একদম ঠান্ডা মাথায় ঘুমা, দেখিস আমি সকালে কি করি। তারপর সকাল হলো, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, আমরা আজ এক রুমে আবুল দাদাকে নিয়ে থাকতে পারবো না। আপু মাকে বুঝিয়ে বলল, মা, কাল রাতে আবুল দাদা এমনভাবে নাক ডাকা শুরু করছিল, আমরা সারারাত ঘুমাতে পারিনি। আমার আর শিমুলের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও। আবুল দাদা বলল, আমি মিথ্যা কথা, আমি কখনো নাক ডেকে ঘুমাইনি। আবুল দাদাকে আমি বললাম, মা, আপু ঠিকই বলেছে, দাদা রাতে প্রচুর নাক ডাকে। আমিও সারারাত ঘুমাতে পারিনি, আমার খুব ভয় করে। তার চেয়ে বরং আমাদের অন্য একটা রুমের ব্যবস্থা করে দাও। বাবা বলল, ঠিক আছে, তারা যখন এত করে বলছে তাহলে তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিলেই ভালো হয়। আমি বাবার কাছে গিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ বাবা। বাবা তখন আমার আর আপুর জন্য আলাদা একটা রুম ভাড়া নিল। আমরা সবাই রাতের খাবার খেয়ে প্রত্যেকের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি আর আপু আলাদা একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম।
রুমের বেড এত ছোট ছিল যে দুজন থাকা খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখলাম আপু ঘুমিয়ে গেল। আমি আপুকে ডাক দিয়ে বললাম, এই আপু, তুমি ঘুমিয়ে গেলে? আমি আপুকে জোরে জোরে ডাকতে লাগলাম। আপু আমার কথা শুনছে না। আমি রাগান্বিত হয়ে আপুকে বললাম, আপু তুমি উঠছো না কেন? কিছুতেই আপু আমার কথা শুনছে না। আমি আপুকে গ্লাস থেকে পানি নিয়ে তার মুখে ছিটা দিলাম, তাও আপু উঠছে না। আমি আপুকে বললাম, এই আপু, আমি কিন্তু এখনই বাবাকে দাদার ঘটনা সব বলে দিব, তুমি যদি না উঠো তাও দেখছি। আপু উঠেনি। আমি ভয় পেয়ে গেলাম। আপু ঘুম থেকে কিছুতেই জাগাতে পারছি না। আমি আর কোনো উপায় না পেয়ে বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা, আপুকে এই যে ডাকছি, আপু তো ঘুম থেকে উঠছে না। বাবা বলল, রাত অনেক হয়েছে, তোর আপু মনে হয় গভীরভাবে ঘুমিয়ে গেছে। যা, তুই শুয়ে পড়, সকাল হলে ডাকতে হবে না, এমনিতেই উঠে যাবে। আমি বাবাকে বললাম, বাবা, তুমি বিশ্বাসটা বুঝতে পারছো না, আমি আপুকে পানি ছিটা দিলাম, তাও তো উঠছে না। মা তখন আমায় বলল, তুই কি বলছিস? মা তখন আমার সাথে আপুর রুমে আসলো। মা আপুকে ডাক দিল, কোনো সাড়া নেই। মা তখন চিৎকার করে উঠল। মা কান্না করা শুরু করে দিল, আমার মেয়ে আর বেঁচে নাই, ঘুমের ঘরে মরে গেছে, আমার কি সর্বনাশ হয়েছে। সবাই রুমে আসলো আর চিৎকার করে কান্না করতে লাগলো। কিন্তু আমার মনের সন্দেহ হচ্ছিল, না না, আপু এভাবে মরতে পারে না। আমি এসব ভাবতে ভাবতে আপুর বিছানায় একটা চিঠি লক্ষ্য করলাম। চিঠিটা আমি খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, শিমুল ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথা রাখতে পারিনি, কারণ দাদার ঘটনা দেখার পর থেকেই আমার মন থেকে বাঁচা ইচ্ছা চলে গেছে। সেদিনেই আমি সিদ্ধান্ত নেই, এই পরিবারে আমি বেঁচে থাকতে পারবো না। কারণ যেই পরিবারের সম্মান থাকে না, মায়ের কার্যকলাপ আমার কাছে ভালো লাগে না। আর তোকে আমি মিথ্যা আশা দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম দাদা আর মায়ের বিশ্বাসটা কেউ না জানুক। কিন্তু তুই বারবার আমায় বলছিলে, তোর কথা যদি আমি না রাখি, তাহলে দাদা আর মায়ের কথা তুই বাবার কাছে বলে দিবি। আর আমি কোনো পাপ করতে চাইনি, তার চেয়ে বরং আমি ওপারে চলে যাই। তুই যদি সত্যি তোর আপুকে পরকালে ভালো রাখতে চাস, তাহলে দাদা আর মায়ের কথা কিছুতেই বাবাকে বলিস না। আমি আপুর চিঠির লেখা পড়ে আমি চিৎকার করে কান্না করছি আর বলছি, আপু তুমি একবার উঠে আসো। আমি আর কোনোদিন তোমাকে কিছু বলবো না, তাও তুমি উঠে আও। কিন্তু মানুষ মরে গেলে কি আর জীবিত হয়? প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।